দেখা যায়? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আমরা এই জায়গাটাতে ছিলাম। তো এখান থেকে এবার আপনাদেরকে জাস্ট একটু দ্রুততার সাথে আপনাদের কাছ থেকে হরফগুলো শুনবো। শোনার পরে আমরা চলে যাব যেটা আমরা বলছিলাম যে জবর যে পেশের ক্ষেত্রে আমরা চলে যাব, এবং আমরা কোনো ক্লাসে একটা সাবজেক্ট নিয়ে খুব লেন্দি করব না, কারণ হচ্ছে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে এবং আমরা সর্বোচ্চ দ্রুততার সাথেই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, রহিম মোহাম্মদ ভাইয়া শুনতে পান আমাকে? রহিম মোহাম্মদ ভাইয়া শুনতে পান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি বাকি আছেন, সবার কাছ থেকে আমার মোটামুটি পড়া নেওয়া শেষ। এই লেটারটা কি? আচ্ছা, যাই হোক, আমরা এরপরে দুই হরফ দ্বারা শব্দ তৈরির ক্ষেত্রে প্র্যাকটিস করব এবং সেক্ষেত্রে আপনারা হরফগুলো জানবেন, বাট হরফগুলোর মাখরাজ বলতে হবে এবং আরো দ্রুততার সাথে মাখরাজ বলতে হবে। তো এতক্ষণ আমরা যে মাখরাজ সম্পর্কে শুনছি, আশা করি মোটামুটি মাখরাজটা সবার শুনে শুনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো আমরা আবারও এক একটা স্লাইড করে এক একজনকে জিজ্ঞাসা করব, স্লাইডে যে হরফ থাকবে দুইটা সেটা বলবেন, সাথে সাথে দুই হরফের মাখরাজ বলবেন, কন্টিনিউ করবেন। প্রথমে জ্যাকলিন নাহার আপু বলেন। বা হা বা হচ্ছে দুই টুট মিলাইয়া, আর হা হইছে কণ্ঠনালীর অগ্রভাগ থেকে উচ্চারিত হয় হা। কণ্ঠনালীর শুরু না শেষ? সহজ ভাষায় বলেন। শেষ। উল্টে গেল। হা হা শুরু শুরু বলতে হবে কণ্ঠনালী। জি, শুরু শুরু কণ্ঠনালী শুরু হইতে। জি জি, এটা আরো ক্লিয়ার সুন্দর করে বলতে হবে, কনফিউশন নেওয়া যাবে না, কেমন? আচ্ছা, ঠিক জি আছে। জি। তারপরে মার্জিয়া। মার্জিয়া শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্রুত বলবেন, এখন আমরা আর বেশি কথা বলবো না। কি কি হরফ আছে, কোথায় উচ্চারিত হয়? জি উস্তাদ। এত কথা তো বলা যাবে না, কি কি হরফ আছে, কোথা থেকে উচ্চারিত হয়। আমরা ক্লাসে কথা বলছি না, শুনতে হবে, খেয়াল রাখতে হবে। তা আর বা। হ্যাঁ, কোথা থেকে উচ্চারিত হয়? তা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গুড়ার সাথে লাগাইয়া। আর বা? তা হ্যাঁ। বা দুই ঠোঁটের মধ্যস্থল হইতে বা উচ্চারিত হয় নরম ভাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে জিকো ভাইয়া শুনতে পান? জি ভাই জিকো বলেন। ভাইয়া। জি ভাই বলেন। হ্যাঁ, এখানে কি কি আছে বলেন, এটা জিম হা। মাখরাজ বলেন। জিম সামনের দাঁতের সরি জিহ্বার মাঝখান উপর থেকে চাপ দিয়ে, আর হা হচ্ছে গলার প্রথম ভাগ থেকে, গলার মানে কণ্ঠনালীর শুরু ভাগ হ্যাঁ, থেকে। না না ভাইয়া, কণ্ঠনালী শুরুর ভাগ না, মাঝখান মধ্যভাগ বলতে হবে, মাঝখান বলতে হবে। হ্যাঁ, মাঝখান আচ্ছা, থেকে। ঠিক আছে। তো আপনি আরো একটু দেখতে থাকেন, হ্যাঁ, জি ভাই, জি হয়ে যাবে অবশ্যই। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। ধন্যবাদ। ইয়াসমিন আপু শুনতে পান আমাকে? ইয়াসমিন আপু। জি হুজুর। হ্যাঁ, বলেন। জিম দাল জিহ্বার মা- মধ্যখান হতে তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া জিম। আর দাল? দাল? দাল দাল হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া দাল শক্ত সুন্দর, করে। ধন্যবাদ আপনাকে। তারপরে সম্ভবত ফারজানা আপু মনির ভাইয়ের আইডি থেকে ক্লাস করছেন, শুনতে পান? হ্যাঁ, বলুন। জিহ্বার আগার সামনে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ত হ্যাঁ, আর ত পরেরটা? দাল তা। আর হ্যাঁ, আর জিহ্বার পরেরটা? আগে পিঠ, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র। র। সুন্দর, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সহজে সুন্দর করে বলছেন। এরপরে মাধবী আপু। মাধবী আপু শুনতে পান আমাকে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু বলেন, এখানে কি কি আছে, কোথায় উচ্চারণ হবে? আইন সদ আইন বলেন। উচ্চারিত হয় হরফ কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন উচ্চারিত হয়। আর আসওয়াদ? সদ উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া সদ উচ্চারিত হয়। মাশাআল্লাহ, সুন্দর অ্যান্সার হয়েছে, আপনাকে ধন্যবাদ। আয়েশা আপু। আয়েশা আপু শুনতে পান আমাকে? জি হুজুর। বলেন।
নিচে ঠোঁটের প্যাচ, না সরি এটা ফা আর কাফ। হুম, মাখরাজ বলেন। নিচে ঠোঁটের প্যাচ উপরে দুই দাঁতের আগের সাথে লাগাইয়া ফা উচ্চারিত হয়। আর পরেরটা? আর ওটা হচ্ছে কাফ, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া কাফ উচ্চারিত হয় শক্তভাবে। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। তারপরে নাগিনা আপু শুনতে পান? নাগিনা আপু শুনেন আমাকে? লাম মিম। হ্যাঁ, লাম লাম। হইলো গিয়া জিহ্বা উপরের দাঁতের গোড়া লাগে, দুই দাঁতের গোড়া লাগে। আর মিম হইলো ঠোঁট ঠোঁট দিয়ে দুই ঠোঁটে দুই ঠোঁটে মাঝখানে। ভিজা অংশ না শুকনো অংশ? মিম শুকনো অংশ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপরে ফাতেমা আপু। ফাতেমা আপু শুনুন আমাকে? জি হুজুর। বলেন। নুন ওয়াও। মাখরাজ। নুন জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। আর ওয়াও? আর ওয়াও, ওয়াও ওয়াও হচ্ছে দুই ঠোঁটের মধ্যখান হতে ওয়াও। আচ্ছা, দুই ঠোঁটের মধ্যখান আমরা কি দুই ঠোঁট মিলাই দিব না একটা ফাঁকা থাকবে? না, ফাঁকা থাকবে, দুই ঠোঁট ফাঁকা থাকবে, মিলবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপরে জিন্না ভাইয়া। জিন্না ভাইয়া। জি হুজুর বলেন। হ্যাঁ বলেন। এটা হা আর আপনার ইয়া। বলেন, মাখরাজ বলেন। হা হচ্ছে আপনার কণ্ঠনালীর মধ্য হইতে উচ্চারিত হয় মোটা করে হা। এতক্ষণ আপুরা কি কণ্ঠনালীর মধ্য বলছে না কণ্ঠনালীর শুরু থেকে বলছে? উচিত কণ্ঠ হ্যাঁ বলেন। কণ্ঠনালীর মধ্য শুরু হইতে আপনার শক্ত করে। জি। আচ্ছা, আর পরেরটা ইয়াটা? ইয়া আপনার কণ্ঠনালীর মধ্য হইতে তার বরাবর উপরে তালুর সাথে লাগাই না। ওকে, ধন্যবাদ। শক্ত করে। এখন এই যেটা মুখস্থ করছেন এই জায়গা থেকে উচ্চারণ হয় কিনা এটা শুধু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? জি আচ্ছা, এখানে ঠিক মনে আছে। থাকছে না না। হ্যাঁ, মনে থাকবে। এই যে আমি বারবার জিজ্ঞেস করতেছি এই মনে থাকানোর জন্যই, না হলে আপনারা তো মোটামুটি কম বেশি পারেন, এতবার তো আমার জিজ্ঞেস করার দরকার ছিল না। আমি এখন আপনাদেরকে নিয়ে কষ্ট করতেছি, বারবার জিজ্ঞাসা করতেছি যাতে আমার সামনে গিয়ে কোরআন পড়াতে গিয়ে কষ্ট না হয়। আমাদের কারো যদি শিকড় শক্ত থাকে সেই গাছটা যেমন শক্তভাবে দাঁড়াইতে পারে, এগুলো আপনাদের কাছে খুব ইজি খেলাধুলার হাসি তামাশার বিষয় মনে হচ্ছে, বাট এগুলো যদি স্ট্রং হয় তাহলে আপনার তিলাওয়াত সহি শুদ্ধ হবে এবং সেটাও স্ট্রং হবে। এই জন্য আমরা মূলত বারবার, আপনারা জানেন পারেন, আপনারা তো ম্যাক্সিমাম এখানে যারা আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু তারপরেও আপনাদেরকে বারবার প্র্যাকটিস করাচ্ছি যেন এই জায়গাটা সারা জীবনের মতো আপনাদের ফিক্সড হয়ে যায় এবং আপনারা যাদেরকে শিখাবেন তাদেরকে যেন আগে থেকেই সঠিকভাবে শিখাইতে পারেন যে এই হরফ এই জায়গা থেকে উচ্চারণ করতে হবে, এরকম করে উচ্চারণ করতে হবে। তাইলে দেখা যাবে যে তার আর বড়বেলায় আর কষ্ট করতে হবে না, ছোটবেলায় যেটা শিখবে এটাই হয়ে যাবে। আর না হলে যদি ছোটবেলায় আমরা এরকম ঠিকঠাক শিখাইতে না পারি আমাদের ছেলে মেয়েদেরকে, তাহলে বড় হলে দেখা যাচ্ছে ওদের আবার শিখতে হবে। এই জন্যই এত কষ্ট করা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে মাহবুব ভাইয়া বলেন। মাহবুব ভাইয়া শুনতে পান? মাহবুব ভাইয়া। আচ্ছা, রৌনক আপু। রৌনক জাহান দীপা আপু শুনতে পান? জি জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন এখানে কি কি আছে, কোথায় উচ্চারিত হয়? এটা ইয়া হ্যাঁ। আর শিন। সিন। বলেন ইয়া কোথায়, সিন কোথায়? ইয়া হুজুর জিহ্বার মধ্যখান থেকে উপরের তালুর সাথে লাগাইয়া ইয়া। জি। আর আর শিন, শিনও হুজুর উপরের তালুর সাথে লাগাইয়া। সিন কি উপরে তালুতে লাগবে? না, জিহ্বার আগা দিয়ে হ্যাঁ। সামনের নিচের দাঁতের আগার সাথে লাগাইয়া। আচ্ছা, তার মানে আপনাকে আরো একটু পড়তে হবে, মানে সময় নেওয়া যাবে না, আরো ফাস্টলি বলতে হবে, আর একটু দেখতে হবে, আর একটু প্র্যাকটিস করবেন। কার্ডগুলা পাইছেন না? কার্ডগুলা পাইছেন? আচ্ছা, কার্ডগুলো একটু দেখবেন। আচ্ছা, আর যদি দেখতে সমস্যা হয় তাহলে যখন রান্না বাড়া করেন, কাজ করেন, তখন আমাদের ওই প্রথম ক্লাসের ভিডিওটা চালায় দিয়ে তারপরে আপনি কাজ কাম যা করার করবেন, শুনলেও ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে নাজ আপু। ওয়ালাইকুম আসসালাম। নাজ আপু, নাজায়ান আপু শুনতে পাচ্ছেন? নাজ আপু, আপনার স্পিকার অন আছে, কথা বলেন। আপনাকে শোনা যাচ্ছে না। নাজ
আয়ান আপু শুনতে পান আমাকে? আচ্ছা, না জায়ান আপুকে আমরা শুনতে পাচ্ছি না আপু। যদি আপনার এরকম সমস্যা হয়, আপনি যদি আমাদেরকে শুনতে না পান, আপনি লাইনটা কেটে দিয়ে আবার জয়েন করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তারপরে মাহবুব ভাইয়া শুনতে পান এখন? হ্যাঁ শোনা যায়, বলেন। আপনি স্পিকার অন করেছিলেন, আবার অফ করেছেন। মাহবুব ভাইয়া শুনতে পান আমাকে? আচ্ছা, মাহবুব ভাই আপনার স্পিকার আবার অফ হয়ে গেছে, আপনাকে শোনা যাচ্ছে না। না জায়ান আপু, আপনাকেও শুনতে পাচ্ছি না। কারিমুল্লাহ ভাইয়া শুনতে পান? আচ্ছা, বাকি যারা আছেন তারা কি আমাকে শুনছেন? জি হুজুর, শোনা জি যাচ্ছে। হুজুর। আচ্ছা, না আমি যে যাকেই ডাকতেছি রেসপন্স পাচ্ছি না, তো এই জন্য মনে করছি যে আসলে আমাকে শোনা যাচ্ছে কিনা। কারিমুল্লাহ ভাইয়া শোনা যায় আমাকে? আচ্ছা, তারপরে রফিকুল ভাই শুনতে পান? রফিকুল ভাইয়া? জি হুজুর, শুনতে পাই। আচ্ছা, আপনি কি এই অক্ষরগুলো দেখছেন যে কোনটাকে কি অক্ষর সবাই বলতেছে, এটা কি খেয়াল করতেছেন? জি হুজুর। আপনি কিন্তু এটা খেয়াল করবেন। এখানে দুইটা জি জি সহজ জি। সহজ হরফ আছে, এই দুইটা কি বলতে পারবেন? প্রথমটা হুজুর লাম। আচ্ছা, আর পরেরটা? এটা হুজুর বা। 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 আচ্ছা, দুইটার মধ্যে একটা হয়েছে, বাটা হয়েছে, আর প্রথমটা হচ্ছে কাফ। যদি এরকম বাঁকা থাকে কাফ, সোজা থাকলে লাম। হ্যাঁ, জি হুজুর। আচ্ছা ঠিক আছে। তো এই তো আপনি একটা পেরে গেছেন, আলহামদুলিল্লাহ। তো এভাবে একটু লেগে থাকবেন, কে কোন হরফটা বলে, আপনি চুপ করে থাকবেন না। আপনি সৌদি থেকে জয়েন হয়েছেন না? জি জি হুজুর, গাজীপুর আ- থেকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপর স্বপ্না আপু জি উস্তাদ। বলেন, এখানে কি কি হরফ আছে? বা তা জিম। আচ্ছা, এই তায়ের মাখরাজ বলেন। জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ঠিক আছে, তা। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, পেরেছেন। এই তো সুন্দর, পারছেন। নবাব আলী শুনতে পান আমাকে? নবাব আলী? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি কি হরফ আছে বলেন? ত, সদ, আইন। মাখরাজ বলেন। হুজুর সদের মাগাজ। সবগুলার দ্রুত বলতে হবে। তো এর মাগরাজ হচ্ছে জিহিবার আগা এবং উপরে দুই দাঁতে আগার সাথে লাগায়া। আচ্ছা, আর তারপরেরটা? সদের মাগরাজ হচ্ছে জিহিবার আগা এবং সামনে নিচে দুই দাঁতের আগার সাথে লাগায়া। আর তারপরেরটা? আইন জিহিবা কণ্ঠনালী মাঝখান হইতে উচ্চারিত হয়। এই তো পেরেছেন, ধন্যবাদ আপনাকে। তারপরে জেসমিন নাহার আপু শুনতে পান? জেসমিন নাহার আপু শোনা যাচ্ছে। বলেন, এখানে কি কি হরফ আছে? ফা লা- ফা লাম কাফ। আচ্ছা, লামের মাখরাজটা বলেন। ফা হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। আর লাম? লাম হচ্ছে জি- জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। কাফ হচ্ছে জিহ্বার জিহ্বার একটু আগে বাড়িয়ে তার বরাবর জিহ্বার তো একটু আগে উপরে বাড়ানো তালুর যাবে না, সঙ্গে জিহ্বার লাগাইয়া গোড়া কাফ। থেকে একটু আগে বাড়াইতে হবে। হ্যাঁ, জিহ্বার গোড়া থেকে একটু আগে জিহ্বার বাড়িয়ে গোড়ার একটু আগে বাড়িয়ে বলতে কাফ গেলে হচ্ছে। ভুল হয়ে যায়। সমস্যা নেই, এই জন্যই আমি বারবার বলাচ্ছি। বারবার বলানোর উদ্দেশ্যই হচ্ছে এটা, যাতে বলতে গেলে আর ভুল না হয়। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক কষ্ট করে সুন্দর করে বলেছেন। আচ্ছা, আমরা এরপরে দেখেন যে হরফগুলো আছে, এগুলো এরকমই। এগুলো থেকে আমরা আগামীতে আপনাদেরকে আবার জিজ্ঞেস করবো, এগুলো বলতে হবে। কি কি বলতে হবে সেগুলো আমি দেখা দিচ্ছি, আগের ক্লাসে যেমন দেখাইছিলাম। এগুলো আপনাদেরকে টাস টাস করে বলতে হবে। আমি চাইবো যে আরো ফাস্ট বলবেন, কারো জড়তা থাকবে না। কি কি হরফ আছে এবং সেটা মাখরাজ কোথায়,
এটা জাস্ট আপনারা প্র্যাকটিস করতে পারলেই তারপরে আমার বাকি কাজে আমার আর সময় লাগবে না, বাকি যা থাকবে সেগুলো খুব দ্রুতই আপনারা অগ্রসর হতে পারবো। কারণ এরপরে এক একটা নিয়ম শিখাইতে সর্বোচ্চ একটা ক্লাস লাগবে, বেশি লাগবে না। মেইন কাজ হচ্ছে আমাদের এই রুট লেভেলে, এখানে আমাদের মাখরাজটা যদি সঠিক হয়, সিফাতটা যদি সঠিক হয়, তাহলে আমাদের তেলাওয়াত এমনি সঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আমি আজকে দেখা দিচ্ছি যে এগুলো থেকে আপনাদেরকে বলতে হবে আগামী ক্লাসে যে এগুলো কোনটা কি। আচ্ছা, আগামী ক্লাস মানে আমরা আগামীতে তো দুইটা সংক্ষিপ্ত ক্লাস হবে, সেটা হচ্ছে একটা সোমবারে আর একটা বুধবারে। এই দুই ক্লাসে আমরা অল্প অল্প করে জিজ্ঞাসা করব, আর তারপরে শুক্রবারে যে ক্লাসটা হবে সেখানে কিন্তু লম্বা ক্লাস হবে এরকম। সেই ক্লাসে আপনাদেরকে বিস্তারিত সবাইকে খুব ফাস্টলি থ্রুলি দ্রুততার সাথে বলতে হবে, এই যেগুলো দেখাইলাম এগুলো আপনাদেরকে বলতে হবে। এবং সেই সাথে আরো যেটি আমরা শিখবো সেটি হচ্ছে হরকতের আলোচনা। হরকতের আলোচনা এইগুলো আপনারা সবাই জানেন যে জবর জের পেশ, উপরে থাকলে জবর নিচে জের, এরকম বাঁকা থাকলে পেশ, সবাই আপনারা পারেন আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি। হরকত অর্থ হচ্ছে নাড়াচাড়া করা। তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এটাও আপনারা জানেন। এই কথাটা মুখস্থ রাখতে হবে। আমি কিছু জিনিস আপনাদেরকে মুখস্থ করাবো, যেমন মাখরাজগুলো দেখাইলাম সেগুলো আপনারা এতক্ষণ যাবত ক্লাসে আপনারা সুন্দর করে বলেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইখানে একটা কথা শুধু মনে রাখতে হবে, যেই কথাটা আমি এখানে লাল রেড মার্ক করেছি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কি বলেছি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, আয়েশা আপু বলেন তো কি বলছি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। রৌনক জাহান আপু বলেন তো কি বলছি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ইয়াসমিন আপু বলেন তো কি বলছি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, আমরা তিনজনের কাছে শুনলাম, তার মানে তিনজনের কাছে শোনা মানে হচ্ছে যে এখন আর কারো মুখস্থ থাকতে বাকি থাকার কথা না। তারপরে আমরা জিন্না ভাইয়ের কাছে শুনি। জিন্না ভাইয়া বলেন কি বলছি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, এইটা সবার 100% মুখস্থ থাকা লাগবে। কেন? কারণ হচ্ছে আপনারা কোরআন তেলাওয়াত করতে যে যেই জায়গাটা ভুল করেন, আমার এই পূর্ব এতদিনের অভিজ্ঞতায় সেই জায়গাটা হচ্ছে এই হরকতের উচ্চারণ। বিশেষ করে আমাদের আপু যারা থাকে তাদের অবস্থা মাশাআল্লাহ, তারা পড়তে যে হরকতে টানবেই। আমি যতই বলি যে এখানে টানেন না, কিন্তু তাকে টানতেই হবে। মানে হয়তো মনে করেন স্বাভাবিকভাবে সে পড়বে হচ্ছে, আমরা কোরআনের যে কোনো একটা আয়াত মনে করেন সূরা ফিল পড়তেছে, তো আমি তাকে বললাম যে আপনি বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো আমার আপুরা বলেন আলাম তারা কাইফা ফাআলা। মানে হরকতের উচ্চারণ যে তাড়াতাড়ি করতে হয়, এই বেসিক জিনিসটা তাকে যখন কোরআন শেখানো হয়েছে সেই সময় এই একটা কথা তার মাথার মধ্যে ভালোভাবে হয়তো ঢুকানো হয়নি, অথবা তিনি হয়তো ভুলে গেছেন। তো আমাদের কোরআন তেলাওয়াতে যেই জায়গাটাতে আমাদের আপুরা ভুল করেন বেশি, ভাইয়েরা ভুল করেন অনেক, বাট আপুদের এই ভুলটা বেশি হয়, সেটা হচ্ছে তারা প্রত্যেক হরফে টানেন। আমাদেরকে মনে রাখতে হবে কোরআন তেলাওয়াত সহি করতে গেলে যেখানে টান নাই সেখানে কোনো অবস্থাতেই টানা যাবে না, আর যেখানে টান আছে, যতটুকু টান আছে সেখানে ততটুকু টানতে হবে। সেটা কতটুকু টানতে হবে সেটা তো আমাদের ক্লাসে থাকবে। এক আলিফ মদ নিয়ে আমরা আলোচনা করব, 3 আলিফ 4 আলিফ মদ নিয়ে আলোচনা করব। সেটা খুব কম এবং খুব সহজে আপনাদেরকে ধরা দিব, দেখা দিব। যদি চিহ্ন নাও থাকে তবুও আপনারা ইনশাল্লাহ পড়তে পারবেন, সমস্যা হবে না। বাট যেই জায়গাটাতে আপনাদের ভুল যাবে সেই জায়গাটা হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই কথাটা যদি কারো মাথার মধ্যে না ঢোকে তাহলে তার কোরআন তেলাওয়াত সহি হবে না, কারণ তিনি হরকতে পড়তে গিয়ে টানবেন। এবং আমাদের দেখা যায় যে অনেক আপুরা তারা দীর্ঘদিন আমাদের ক্লাসে নাজেরা পড়ছেন, এমনকি কেউ কেউ হিফজ করছেন আমাদের সাথে, তারপরেও দেখা যায় যে মাঝে মাঝে হরকতে টেনে বসেন। তো এইটা দূর করতে আসলে অনেক সময় লাগে, কারণ হচ্ছে যে প্র্যাকটিসটা তিনি এইভাবে করেন নাই। তো আমরা আমাদের ক্লাসে বারবার উদাহরণ দিয়ে থাকি যে আপনার যদি দুইটা বাচ্চা থাকে, তো দুইটা বাচ্চাকে মনে করেন আপনি কোনো টিচারের কাছে দিলেন, মনে করেন আরবি টিউটরের কাছেই দিলেন। তো যে বাচ্চা একেবারেই পারে না তার ব্যাপারে যদি বলা হয় দুইটা বাচ্চাকে যদি আমার কাছে দেন বা এরকম কারো কাছে, তাহলে আমরা বলবো যে আপনার যেই বাচ্চাটা পারে তাকে আমার শিখাইতে সময় লাগবে 3 মাস। সরি, যে বাচ্চাটা পারে না তাকে শিখাইতে সময় লাগবে 3 মাস। আর যে বাচ্চাটা পারে তার পড়াটা যখন আমি শুনবো যে সে ভুল পারে, তখন আমি বলবো যে তাকে শিখাইতে সময় লাগবে 6 মাস। তো সঙ্গত কারণে জিজ্ঞাসা করবেন যে কেন যে পারে তাকে 6 মাস লাগবে, যে পারে না তাকে 3 মাস লাগবে কেন? কারণ হচ্ছে যে ভুল শিখেছে, ভুলটা পারে, তার ওই ভুলটা তার মাথা থেকে ডিলিট করতে সময় লাগবে 3 মাস।
আর নতুন করে শিখাইতে সময় লাগবে 3 মাস। আর যে কিছুই পারে না তাকে তো আমি একবারেই সঠিকটাই শিখাবো, সুতরাং তাকে আমার 3 মাসেই কভার হয়ে যাবে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে কোরআন আমাদের দেখা যায় আপুরা নাজেরা পড়েন, তারপর পড়তে পড়তে ভুল করেন, কারণ হচ্ছে ওই যে তার সারা জীবনের পড়ার অভ্যাস হচ্ছে তিনি হরকতে টেনে পড়ে এসেছেন। কখনো কেউ হয়তো এইভাবে ভুল ধরে নাই বা সতর্ক করা হয়নি বা উস্তাদের কাছে যাওয়া হয়নি অথবা দীর্ঘদিন পড়া হয়নি, বিভিন্ন কারণে হতে পারে। তো ফলশ্রুতিতে তিনি হরকতে টেনে পড়েন। তো আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে 100% সবার কাছে এই একটা লাইন আমি জিজ্ঞাসা করব যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এইটা সবার মুখস্থ থাকতে হবে। আগামী ক্লাসে আমি জিজ্ঞেস করব। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা আমি এই কার্ডটা আপনাদেরকে দিয়ে দেবো, যে কার্ডের কথা বলছিলাম। যে আমরা এখানে একটু বাংলা দিয়ে দেখাইছি যে আকারে জবর মানে হচ্ছে আকার, জের মানে রস্যিকার, পেশ মানে রস্যুকার। আমরা যদি বাংলা দিয়ে কাউকে বুঝাই তার মানে হচ্ছে দেখেন বা জবর বা আ হচ্ছে, বা জের বি ই হচ্ছে, আর বা পেশ বু উ হচ্ছে। এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু এটার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? এই যে এখানে আপনারা 8টা হরফ দেখতে পাচ্ছেন, এই 8টা হরফ হচ্ছে ব্যতিক্রম। আপনাকে বাকি দুনিয়ার কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, কারণ সবগুলো অটোমেটিক্যালি আপনি বলতে পারবেন যে বা জবর বা হয়, বা যে বি হয়, বা পেশ বু হয়, এমনি যে কোনো হরফ দিলেই আপনি বলতে পারবেন। বাট এই 8টা আপনাকে মুখস্থ করতে হবে, যে এই 8টি হরফের জবর কখনো আকার উচ্চারিত হবে না, এই কথাটা মুখস্থ করতে হবে। যেমন ভাবে মুখস্থ করবেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, ঠিক একই রকম ভাবে মুখস্থ করবেন যে 8টি হরফের জবর কখনো আকার উচ্চারিত হবে না, অর্থাৎ জবর হইলেও আকার দেওয়া যাবে না। যেমন আমরা বা জবর বা বলি, তা জবর তা বলি, সিন জবর সা বলি, শিন জবর সা বলি। তো কিন্তু এই 8টাতে যখন জবর দেবো তখন আর আকার যুক্ত হবে না। যেমন দেখেন খ জবর খা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আকার দিতে পারবো না, খ জবর খ এই হরফটাই বলতে হবে। র জবর রা বলতে পারবো না, র জবর র বলতে হবে। সোয়াদ জবর সা বলতে পারবো না, সোয়াদ জবর স বলতে হবে। দোয়াদ জবর দা হবে না, দোয়াদ জবর দ বলতে হবে। তোয়া জবর তা বলতে পারবো না, তোয়া জবর ত বলতে হবে। জোয়া জবর যা বলতে পারবো না, জোয়া জবর জ বলতে হবে। গয়েন জবর গা বলতে পারবো না, গয়েন জবর গ বলতে হবে। কফ জবর কা বলতে পারবো না, কফ জবর ক বলতে হবে। তো আপনাদের এটা মুখস্থ করতে হবে যে 8টি হরফ জবর হলো আকার হবে না। সেই 8টি হচ্ছে খ র সোয়াদ দোয়া তোয়া জোয়া গয়েন কফ, এই 8টি হরফ। এটা একটা শব্দ মনে রাখলে এটা সম্ভব। যেমন আমরা এখানে এই সবগুলোকে একটা প্যাটার্নের মধ্যে একটা কিওয়ার্ড তৈরি করেছি, সেটা হচ্ছে খুসা দগতিন তেজর, খুসা দগতিন তেজর। তো এখানে আমরা এভাবে সাজাইছি, তার কারণ হচ্ছে যে এখানে আপনাদের সামনে যখন মাদের আলোচনা আসবে তখন আমরা হরফে ইস্তিলা পড়াবো। তো হরফে ইস্তিলা বিভিন্ন প্রকার হরফ আসবে, তার মধ্যে হরফের এক প্রকার হরফের নাম হচ্ছে হরফে ইস্তিলা। তো সেখানে আপনাকে এটা তখন কাজে লাগবে, যে ফাইনালি রটা যদি আমরা বাদ দিয়ে দিই বাকি যে হরফ থাকবে এগুলো হচ্ছে হরফে ইস্তিলা। এই জন্য আমরা বিষয়টাকে এভাবে সাজাইছি যাতে এই একটা কিওয়ার্ড দিয়ে আমরা তাজবিদের 2টা নিয়ম মুখস্থ করতে পারি। এজন্য যদি কারো এই হরফগুলো আলাদা আলাদা করে মনে রাখতে সমস্যা হয়, তিনি একটা শব্দ মনে রাখবেন খুসা দগতিন তেজর। তো খুসা মানে খ সোয়ার, দগতিন মানে দ গইন তোয়া, আর তেজর মানে কফ জোয়া র, খুসা দগতিন তেজর। আর এছাড়া যত হরফ আছে সমস্ত হরফে জবর দিলে আকার উচ্চারিত হবে। আচ্ছা, আমরা এই যে 2টা রুলস বললাম, এই 2টা রুলসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি? কারো বুঝতে কোনো সমস্যা আছে? আপনাদের যতক্ষণ আপনারা না বুঝবেন ততক্ষণ আমি বলবো, কোনো সমস্যা নেই। আপনি না বুঝলে কখনো বলবেন না যে আমি বুঝছি, যতক্ষণ না বুঝেন ততক্ষণ প্রশ্ন করবেন, বিশেষ করে এই শুক্রবারে ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার ওই নেট ছিল না তো আমি পাইনি। আচ্ছা, মাধবী আপু শুনতে পারেন নাই তাই? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, আমি প্রায় 5 মিনিট নেট ছিল না, শুনতে পাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই ক্লাসের দ্বিতীয় অংশের রেকর্ড আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। দ্বিতীয়বার শুরু করা থেকে এই রেকর্ডটা ইনশাআল্লাহ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তখন আপনি বাকি কথাগুলো শুনে নেবেন ইনশাআল্লাহ। যেটা বলেছি তারপর আপনাকে এখন বলে দিই। মাধবী আপু শুনতে পাচ্ছেন আমাকে? মাধবী আপু শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমরা বলেছি হচ্ছে যে জবরে আকার হয়, জেরে রস্যিকার হয়, পেশে রস্যুকার হয়, এটা আপনারা জানেন। বাট এই নিয়মটা
এই ক্ষেত্রে প্রযোজ্য জি। হবে না। এই 8টা হরফের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না। এই 8টা হরফে জবর হলেও আকার হবে না। খ জবর খ বলতে হবে, খ জবর খা বলা যাবে না। এখানে যে 8টা আছে এই 8টা জবর হলেও আকার হবে না। এই স্লাইডটা কি বুঝেছেন? এখন যেটা দেখা যাচ্ছে মোবাইলে, এটা কি বুঝতে পারছেন? জি জি জি। আচ্ছা, আরেকটা নিয়ম বলেছি হচ্ছে যে হরকতের উচ্চারণ সবসময় দ্রুত করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কি বলেছি বলেন তো? হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, হরকত কাকে বলে? জবর জের পেশ। এই যে দেখেন উপরে লেখা আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। কয়জন আপনি বলেন তো কি কি? হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকতের উচ্চারণ হরকত বলে। হ্যাঁ, এই হরকতের দ্রুত উচ্চারণ পড়তে তাড়াতাড়ি, হয়। হ্যাঁ দ্রুত পড়তে হয়। এই কথাটা মুখস্থ রাখা লাগবে, যেটা আমি রেড মার্ক করেছি, এটা মুখস্থ রাখা লাগবে। আর এই স্লাইডটা মুখস্থ করতে হবে। আগামী ক্লাসে যে তাজবিদের নিয়মগুলো থাকবে মানে মাখরাজ, তার সাথে এই দুইটা বিষয় সবাইকে বলতে হবে। কারণ আমরা এরপরে জবর জের পেশ দিয়ে আমরা আজকে যেমন শুধু হরফগুলো প্র্যাকটিস করছি, আর এরপরে আমি জের জবর পেশ দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। তো তখন আমি যখন আপনাকে তোয়ার উপরে জবর দিব, তখন যদি আপনি বলেন যে তোয়া জবর তা, তখনই আমার সাথে দ্বন্দ্ব বাঁধবে। তো এই জন্য এটা আর কি ঠিকঠাক করবেন যে তোয়া জবর কখনো আমাদের ক্লাসে তা বলবেন না, তোয়া জবর তোয়াই হবে, কারণ এই পিকচারটা আগেই আপনাদেরকে সরবরাহ করব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আর কারো কোনো প্রশ্ন আছে অথবা কোনো পরামর্শ আছে যে হুজুর এরকম না, আমাদের ক্লাসটা আরো একটু এরকম করে পড়াইলে ভালো হতো, এরকম কোনো পরামর্শ আছে কি? কারো কোনো পরামর্শ আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হুজুর আমাদের সানডে ক্লাসটা হলে খুব ভালো হতো। আচ্ছা, ক্লাসটা সানডেতে আমাদের, ঠিক আছে, আপনার ইয়েটা শুনলাম। আপনার নামটা একটু বলবেন, কে বলছেন প্লিজ? জি কারিমুল্লাহ। হ্যাঁ, কারিমুল্লাহ ভাইয়া, ঠিক আছে, খুব ধন্যবাদ। আপনি কি বাংলাদেশ থেকে বলছেন না? না, আমি ইন্ডিয়া থেকে বলছি। ইন্ডিয়া থেকে, আচ্ছা ঠিক আছে, আপনার প্রস্তাবনার জন্য ধন্যবাদ। তো আমাদের কিছু রেস্ট্রিকশনও আছে, সেটা হচ্ছে